আফটার ওয়েস্ট, পশ্চিমের পর এম ইজ ইস্ট, এবার লক্ষ্য হচ্ছে পূর্ব দিক। ভারত সরকারের থেকে তাকে একাধিকবার বলা হয়েছিল যে আপনাদের দেশে এই ধরনের কার্যকলাপ চলছে ভাই, আপনি কি কিছু করবেন স্যার? তিনি বলেছেন না না, ওনারা তো খুব ভালো মানুষ। ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং মেসেজ দিয়ে গিয়েছিলেন যা হয়েছে হয়েছে, অতীত ভুলে যান, আমরা এবার নতুনভাবে পথ চলা শুরু করব। তারা কি বলেছিলেন যে ঠিক আছে বিজেপি ক্ষমতায় চলে এসছে, কিন্তু পুশব্যাক যদি হয় তাহলে ঢাকা তার জবাব দেবে। So that repatriation of illegal immigrants can take place in a smooth manner. তিনি কেন বেনেপল সীমান্তে 9 জন প্রতিনিধিকে নিয়ে ঘুরতে গেলেন, রেকি করতে গেলেন কেন? এবং তার দলে যে 9 জন প্রতিনিধি ছিল তার মধ্যে ছিল কারা? আইএসআই লিঙ্কড মেম্বার্স। তাদের মধ্যে ছিল কারা? লস্কর ই তৈবা লিঙ্কড মেম্বার্স। পশ্চিমের পর এবার ভারতের পূর্বে দিকেও সবচেয়ে বড় যে হুমকি, সেই হুমকি দমিয়ে দেবে ভারত সরকার। কেন বললাম পশ্চিমের পর? তার কারণ পশ্চিমে যে বড় হুমকি ভারতের, সবচেয়ে বড় থ্রেট কি? পাকিস্তান। আর পাকিস্তানের পর পশ্চিমে আরও একটি বড় থ্রেট হচ্ছে খালিস্তান, যা চোখে দেখা যায় না, কিন্তু বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠনের মননে, ভাবনা চিন্তায় এই খালিস্তান একদম লেগে রয়েছে। এই চিন্তাভাবনা তারা আজ থেকে করছে না, দীর্ঘদিন ধরে করছে। আমাদের ভারতীয় ভূখণ্ডে কিছু রয়েছে এলিমেন্টস, আর ম্যাক্সিমাম এলিমেন্টসটাই রয়েছে কোথায়? কানাডায়। দেখুন, কানাডায় যতদিন জাস্টিন ট্রুডো ছিলেন ক্ষমতায়, ততদিন এই পাকিস্তানের দবদবা চলেছে। আর যখনই কানাডার প্রধানমন্ত্রী বদল হলো, পরিবর্তন হলো সরকারের, তারপর কিন্তু ভারতের কূটনীতি কাজে লেগেছে। আর সেই কূটনীতি দিয়েই এরপর যে ভাবনা চিন্তা উঠে আসছে খালিস্তানি পন্থীদের, সেই ভাবনা চিন্তায় একটা ছাই চাপা দেওয়া গেছে আগামী বেশ কয়েক বছরের জন্য। সেই কার্যক্রম এখন প্রায় হচ্ছে না বললেই চলে। আর পূর্ব দিকে দেখুন, আমি গত এপিসোডেই আপনাদের দেখিয়েছি, ইতিমধ্যেই ভারতীয় গোয়েন্দাদের একটি রিপোর্ট, তাতে সতর্ক করা হয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীকে যে পশ্চিমবঙ্গে যেভাবে গেরুয়া উত্থান লক্ষ্য করা গেছে, যেভাবে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় একদম জয় জয়কার, সাধারণ মানুষ সেই দলকে বেছে নিয়েছে, এরপর কিন্তু রাজ্য বিরোধী, রাষ্ট্রবিরোধী শক্তিরা মাথাচাড়া দেবে। আর সেই জন্যই সতর্ক করা হয়েছে ভারতীয় গোয়েন্দাদের তরফে। আর এমত অবস্থায় দাঁড়িয়ে শোনা যাচ্ছে পাকিস্তান মদতপুষ্ট পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই মারফত বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসমের মতন রাজ্যগুলিকে আগামী দিনে অশান্ত করার একটা পরিকল্পনা রয়েছে। যখন ভারতের কূটনীতি কাজ করে কানাডায় খালিস্তান ইস্যুতে, তখন ভারতের কূটনীতি কাজ করবে এক্ষেত্রেও বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। কিন্তু দেখুন কিভাবে কাজ করলো, কিভাবে একটা ভারত সফর পুরো খালিস্তানের ভাবনা চিন্তাকে ধুয়ে মুছে সাফ করে দিল, আর কিভাবে একটা বাংলাদেশ সফর নতুন করে পূর্ব দিককে সিকিওর করতে চলেছে, নতুন করে পাকিস্তানের যে ষড়যন্ত্র, যে পরিকল্পনা, সেটাকেও বিষ বাঁও জলে ঠেলে দিতে চলেছে, সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে ইন্ডিয়ান ডিপ্লোম্যাটিক সাকসেস, ভারতের কূটনৈতিক সাফল্য, আফটার ওয়েস্ট, পশ্চিমের পর এম ইজ ইস্ট, এবার লক্ষ্য হচ্ছে পূর্ব দিক। আগে পশ্চিমে কি হয়েছে সেটা আপনাদের দেখাই। দেখুন, এটি একটি ম্যাপ যা অতি সাম্প্রতিককালেও ভাইরাল হচ্ছে। আপাত দৃষ্টিতে এটা কোনো ম্যাপ নয়, এটা মানে মস্তিষ্ক প্রসূত ম্যাপ। কাদের মস্তিষ্ক প্রসূত? খালিস্তান ককাস ফাউন্ডেশন বলে একটি ফাউন্ডেশন, যে ফাউন্ডেশনটা কানাডা থেকে পরিচালিত হয়, এবং কানাডায় বসে থাকা বলবিন্দর সিং একজন এই খালিস্তান ককাস ফাউন্ডেশনের মেম্বার। তিনি একটি টুইট করেছিলেন এবং সেই টুইটটি ইদানিংকালে আবার নতুন করে ভাইরাল হচ্ছে যে
এই একটা ম্যাপ, সেই ম্যাপটাকে তুলে ধরে তিনি তার বর্ণনা করেছিলেন, যে বলছেন যা খালিস্তান ককাস ফাউন্ডেশন হ্যাজ প্রপোজড এ ম্যাপ অফ খালিস্তান রিডিফাইনিং রিজিওনাল বাউন্ডারিজ, কি চেঞ্জেস ইনক্লুডেড, বলেছে মানে নতুন করে আবার বাউন্ডারি লাইন চেঞ্জ হবে। কি হবে? পাঞ্জাবটা থাকবে পাঞ্জাবি, এই যে দেখতে পাচ্ছেন পাঞ্জাবি থাকবে, এইটুকু অংশ তার নাম পাঞ্জাবি থাকবে। আচ্ছা, তারপর বলছে হরিয়ানা হয়ে যাবে জাটল্যান্ড, হরিয়ানা হয়ে যাবে জাটল্যান্ড, ঠিক আছে, জাটল্যান্ড লিখে দিয়েছে এখানে সবুজ রঙের। হিমাচল প্রদেশ হয়ে যাবে কি 22 ধার, 22 ধার হয়ে যাবে এই হিমাচল প্রদেশের নাম। আচ্ছা, কাশ্মীরের নাম আপাতত কাশ্মীরি থাকছে তাদের খালিস্তানি অনুযায়ী। আচ্ছা, তারপরে কি হবে? তারপর কাশ্মীর সাহারানপুর থাকবে, অ্যান্ড পার্টস অফ রাজস্থান আর ইনকর্পোরেটেড ইন্টু রাজপুরা অ্যান্ড গুজরাওয়াল। রাজস্থানের ম্যাক্সিমাম অংশ নিয়ে হয়ে যাবে রাজপুরা, এবং গুজরাট আর মুম্বাইকে জুড়ে দিয়ে হয়ে যাবে গুজরাওয়াল। এই তাদের স্বপ্ন, এই তাদের মানে ভাবনা চিন্তা, যে এই আমাদের ভারত হয়ে যাবে এইটুকখানি, বুঝতে পারছেন? মানে ভারত এই এতগুলো অংশ, ভারতের অংশ তারা নিয়ে নেবে, নিয়ে বলছে একটা নতুন রাষ্ট্র করবে, সেই রাষ্ট্রের নাম হবে খালাস্তান বা খালিস্তান, যাই বলবেন না কেন। তাই এই ছবিটা ইদানিংকালে আবার নতুন করে ভাইরাল হচ্ছে। আমি বলে রাখি, যারা এটা নিয়ে উদ্বিগ্ন, যারা ভাইরাল করছেন, তারা অতটাও উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তার কারণ এই স্বপ্ন দীর্ঘদিন আগে ছিল ওই খালিস্তান ককাস ফাউন্ডেশন বলুন বা যাই ইচ্ছা বলুন। দেখুন সেখানে সেই টুইটে তিনি একটা তাদের আশা প্রকাশ করেছেন। কি বলছে? দ্য ফাউন্ডেশন এম টু ফেসিলিটিস ডিপ্লোম্যাটিক রিকগনাইজ অফ খালিস্তান উইদিন দ্য ইউএস অ্যান্ড আদার সিম্প্যাথেটিক নেশনস। আমেরিকা সহ তাদের সিম্প্যাথেটিক নেশনস, এরকম বেশ কয়েকটি দেশের তারা রেকগনাইজেশন চায়। এই ম্যাপটাকে তারা বিকৃত করে খালিস্তান বানাতে চায় এবং তার রেকগনাইজেশনও চায়, আমেরিকার থেকে চায়। এই স্বপ্ন তাদের যে বিষবাহু জলে চলে গেছে, তার একটা অতি সাম্প্রতিক জলজান্ত উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরছি। দ্য টাইমস অফ ইন্ডিয়া লিখছে যে ওয়েল কানেক্টেড ডাইভার্ট কমিউনিটি ফান্ডস, কানাডা ইন্টেলিজেন্স রিপোর্ট সেজ খালিস্তানি এক্সট্রিমিস্ট পোজ ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। যে দেশে বসে ভারতকে টুকরো করার চক্রান্ত চলতো, সেই কানাডা সরকার এবার নতুন একটি ব্যবস্থা নিতে চলেছে। দেখুন, ইতিমধ্যেই কানাডার ইন্টেলিজেন্স রিপোর্ট, সেটা ইতিমধ্যেই কানাডার পার্লামেন্টে প্রস্তাব এসে গিয়েছে, যেখানে লেখা হয়েছে যে খালিস্তানের এক্সট্রিমিস্ট যারা খালিস্তানপন্থী, তারা আসলে দেশের জন্য একটি নিরাপত্তার থ্রেট, নিরাপত্তাজনিত হুমকি। কারা? খালিস্তানপন্থীরা, যারা এই কানাডার মাটিতে বসে ভারতকে টুকরো করার স্বপ্ন দেখে। কি বলছে? কানাডাস ইন্টেলিজেন্স এজেন্সি অন ফ্রাইডে রেকগনাইজড দ্য থ্রেট পোস্ট বাই দ্য খালিস্তানি এলিমেন্টস অফ দ্য কান্ট্রি। দ্য রিপোর্ট বাই দ্য কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস CSIS tabled in parliament said activities of Canada-based Khalistani elements continue to promote a violent extremist agenda. তাদেরকে পুরো একদম নিরাপত্তাজনিত থ্রেট হিসেবে চিহ্নিত করে দেওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে এরকম কোনো খালিস্তানি পন্থী কানাডায় বেস করে রয়েছে, কোনো খালিস্তানি পন্থীকে কোনো রকম সুযোগ সুবিধা বা দেওয়া হবে না, যে এতদিন চলতো জাস্টিন ট্রুডোর আমলে। বুঝতে পারছেন? তাকে বলা হয়েছিল, ভারত সরকারের থেকে তাকে একাধিকবার বলা হয়েছিল যে আপনাদের দেশে এই ধরনের কার্যকলাপ চলছে, ভাই আপনি কি কিছু করবেন স্যার? তিনি বলেছেন না, ওনারা তো খুব ভালো মানুষ, ওনারা এইসব কিছু করে না, তাদের মধ্যে এরকম কোনো ভাবনা চিন্তা নেই যে ভারতকে ভাগ করে দেবে। কিন্তু তিনি এই ষড়যন্ত্রে যুক্ত ছিলেন বলে এই ধরনের কথাবার্তা বলছেন। আর এখন এই মুহূর্তে নতুন প্রাইম মিনিস্টার এসেছে কানাডার, মার্ক কার্নি। তিনি কিন্তু এসে সমস্তটাই এবার পরিবর্তন করে দিচ্ছেন। এবার দুর্দিন আসতে চলেছে খালিস্তানপন্থীদের। কি বলছে? It also highlighted the anniversary of 1985 Air India flight 182 Kanishko bombing, stating this past year marked on the 14th anniversary of the bombing of Air India flight 182 bombing, who suspected were members of Canada-based Khalistani extremist group CVKE. এই গ্রুপটির নাম ছিল। It remains to this day a deadliest
terrorist attack in Canadian history with 329 people killed, most of them Canadians. There were two CBKE related attacks in Canada in 2025. সেই 1985 সালের এয়ার ইন্ডিয়া ফ্লাইট যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের গল্প নতুন করে ওই রিপোর্টে উঠে এসছে এবং সেখানে দাবি করা হয়েছে যে গত বছর যে 40 বছর অ্যানিভার্সারি গেল, যে এই ঘটনায় প্রায় 329 জন মারা গিয়েছিল, যাদের মধ্যে ম্যাক্সিমাম কানাডিয়ান। আর এই ঘটনা ঘটিয়েছিল কারা? কানাডা বেস্ট খালিস্তানি এক্সট্রিমিস্ট সিবিকেই, এই গ্রুপটি। এই ঘটনার উদাহরণ তুলে ধরা হয়েছে যে আমরা এমনি বলছি না খালিস্তানপন্থীরা আমাদের এখানে অ্যাকচুয়ালি জঙ্গি গোষ্ঠী বলে তাদেরকে সম্বোধন করা হচ্ছে। সিকিউরিটি থ্রেট মানে কি? আপনি যদি আমার সার্বভৌমত্বের জন্য, আমার দেশের নিরাপত্তার জন্য যদি কোনো কিছু হুমকি হয়ে দাঁড়ায়, তাদেরকে আমরা জঙ্গি এলিমেন্টসই বলবো, তাদেরকে আমরা টেররিস্ট এলিমেন্টসই বলবো। এক ধরনের তাই বলা হচ্ছে। আর বলতে গিয়ে তার সপক্ষে যুক্তি দিতে গিয়ে এই উদাহরণ, এয়ার ইন্ডিয়া ফ্লাইট বোম্বিংয়ের উদাহরণ তুলে ধরা হয়েছে সেই রিপোর্টে। তারপর কি বলছে? ইন্ডিয়া কানাডা রিলেশনস হ্যাড স্ট্রেনড ইন রিসেন্ট ইয়ার্স ওভার কনসার্ন ইন কানাডা রিগার্ডিং অ্যালেজড খালিস্তানি সেপারেটিস্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড allegations that Indian agents were involved in the killing of NIA designated terrorist Hardeep Singh Nijjar outside a Gurudwara in 2023। 2023 সালের আপনার মনে থাকতে পারে, সেই সময় প্রত্যেকটা খবরের সংবাদ মাধ্যমে, টিভি চ্যানেলে এই খবর চলেছিল। 2023 সালে হারদীপ সিং নিজ্জার, তিনি একজন খালিস্তানপন্থী নেতা ছিলেন এবং ওই ভারতের সেপারেটিস্ট হিসেবে তাকে বলা হতো। তার হত্যা হয়েছিল একটি গুরুদ্বারার সামনে এবং এই ঘটনার সঙ্গে জাস্টিন ট্রুডো জুড়ে দিয়েছিলেন ভারতীয় লিঙ্ক। তারা বলছে এর পেছনে ভারতের হাত রয়েছে এবং তিনি এই হরদীপ সিং নিজ্জার মৃত্যুকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে ভোটে জেতার জন্য একটা বন্দোবস্ত সেরে রেখেছিলেন। একদম বলতে গেলে হয়নি, শেষ পর্যন্ত তিনি তার উদ্দেশ্য সফল করতে পারেননি। কিন্তু সেই সময় থেকে কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক একটু ডামাডোল অবস্থায় চলছিল। ইন্ডিয়া হ্যাজ স্ট্রংলি রিজেক্টেড দিস অ্যালিগেশনস কলিং দেম পলিটিক্যাল মোটিভেটেড। সেই সময় 2023 সালে স্বাভাবিকভাবেই আমাদের প্রধানমন্ত্রী, আমাদের পররাষ্ট্রমন্ত্রী, তারা একদম অকপটে নস্যাৎ করেছিল এই ধরনের অভিযোগ এবং বলেছিল যে কানাডা অ্যাকচুয়ালি খালিস্তানপন্থী সেফারিস্টদের তাদের সমর্থন করছে, বিশেষ করে কানাডার তখন তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কিন্তু দেখুন সময় বদলায়, এক্ষেত্রেও বদলেছে। জাস্টিন ট্রুডো আর কানাডার ক্ষমতায় নেই, এসেছেন মার্ক কার্নি। মার্ক কার্নি আসার পরেই তিনি একটি ভারতীয় সফর করেন। কি হয়েছিল সেই ভারতীয় সফরে? দেখুন এখানেই হচ্ছে মূল কূটনৈতিক খেলা। রয়টার্স লিখছে, ইন্ডিয়া কানাডা এম ফর ট্রেড প্যাক্ট বাই ইয়ার এন্ড স্ট্রাইক ইউরেনিয়াম ডিল। একটি বড় সড়ো ইউরেনিয়াম ডিল স্বাক্ষরিত হয় কানাডা এবং ভারতের মধ্যে। এবং কি বলছে? একটা ট্রেড প্যাক্টও হয়, যে ট্রেড প্যাক্ট এই বছর, এই 2026 শেষ হওয়ার আগেই শেষ হবে। এই খবরটি করেছিল রয়টার্স 2রা মার্চ। কি লিখেছিল? ইন্ডিয়া অ্যান্ড কানাডা উইল এম টু কনক্লুডেড এ ফ্রি ট্রেড প্যাক্ট বাই দ্য এন্ড অফ দিস ইয়ার, প্রাইম মিনিস্টার মার্ক কার্নি said on Monday during his first visit to New Delhi as the two countries seek to move past years in diplomatic frictions and get economic ties back to track. তিনি সেই সময় ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং মেসেজ দিয়ে গিয়েছিলেন, যা হয়েছে হয়েছে, অতীত ভুলে যান, আমরা এবার নতুনভাবে পথ চলা শুরু করব। আর সেই পথ চলার মধ্যেই ছিল একটি ফ্রি ট্রেড প্যাক্ট, মানে কানাডাকে আমরা যা আমদানি রমদানি হবে ভারতের সঙ্গে কানাডার, কোনোটাতেই কোনো রকম ট্যারিফ লাগু হবে না, সেরকম একটি প্যাক্ট স্বাক্ষরিত হয়। এবং একই সঙ্গে প্রাইম মিনিস্টার মার্ক কার্নি তিনি দিল্লি ভিজিটের পর বলেন যে দুটো দেশ আবার আমরা নতুনভাবে কূটনৈতিক সম্পর্কে এগিয়ে যাব। এবার দেখুন কি বলছে, নিউ দিল্লি অ্যান্ড কাটা হোপ টু ইনক্রিজ বাইলেটারাল ট্রেড টু 15 বিলিয়ন কানাডিয়ান ডলার বাই 2030. Indian Prime Minister Narendra Modi said during a joint media appreciation with Carney from nearly 9 billion Canadian dollar in 2024 to 2025. দেখুন বাইলেটারাল ট্রেড হওয়ার সম্ভাবনা রয়েছে দুই দেশের মধ্যে। 2030-এর মধ্যে লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল 50 বিলিয়ন কানাডিয়ান ডলার, যেটা শুধুমাত্র 24-25 সালেই 9 বিলিয়ন কানাডিয়ান ডলার।
They also agreed on 2.6 billion Canadian dollar uranium deal and will work on building small modular nuclear reactors and advanced reactors, both sides said. In civil nuclear energy, we have concluded a landmark deal for the long-term supply in uranium, Modi said. সেই সময় নরেন্দ্র মোদিও এই সাক্ষাতের পর জানিয়েছিল, আমরা যে চুক্তি করেছি ইউরেনিয়ামের দিক দিয়ে আপনি বলুন, নিউক্লিয়ার এনার্জির দিক দিয়ে বলুন, সব দিক দিয়ে কিন্তু আমরা একটা বন্ধুত্বপূর্ণ জায়গায় এসেছি এবং আগামী দিনে দুই দেশের মধ্যে বাণিজ্য হবে এবং খুব সুসম্পর্ক রেখে হবে। বুঝতে পারছেন, 2030-এর সেই লক্ষ্যমাত্রা রেখে আমরা সেদিকে এগোচ্ছি। এটা কিন্তু এর মধ্যে কিন্তু খালিস্তানের কোনো সম্পর্ক নেই, এটা শুধুমাত্র ভারত এবং কানাডার একটা দ্বিপাক্ষিক চুক্তি ছিল। আর এই দ্বিপাক্ষিক চুক্তি কিন্তু অনেক কিছু বদলে দেয়, কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করে দেয়। আর কি করে দেয়, যেটা আপনাদের দেখালাম একটু আগে, এই জিনিসটাও করে দেয়। এখন কানাডার ইন্টেলিজেন্স রিপোর্ট তারা পার্লামেন্টে ফেলছে যে তোমরা এবার বলো যে আমরা আর কোনো রকম খালিস্তানি এক্সট্রিমিস্টকে সাপোর্ট করব না সরকারিভাবে, যেটা জাস্টিন ট্রুডো এক সময় করে এসছেন। সেই একই ভুল মার্ক কার্নিয়ার করতে চায় না, কারণ করলে ব্যবসায় ক্ষতি। যদি এইটা আমরা বন্ধ করে দিতে পারি তাহলে ভারত একটা বিশাল বড় মার্কেট এবং এই মার্কেটে আমরা ব্যবসা, কানাডা ভারতের থেকেও বড় দেশ, কানাডা ভারতের থেকেও বড় দেশ, কিন্তু কি সেখানে এত বড় মার্কেট নেই। ভারতের যে জনগণ কানাডায় নেই, আর সেই কারণেই তো কানাডায় বিভিন্ন দেশ থেকে তাদের জনগণ নিয়ে আসায়। আপনারা জানেন একটা ম্যাক্সিমাম জমি সেখানে ফাঁকা পড়ে থাকে। তাই ভারতের মতন একটা বিগ মার্কেট, সেই মার্কেটকে ধরতে সবাই চায়, কানাডাও এই দিকেই এগোচ্ছে। যদি ভারতকে ধরতে হয় মার্কেট হিসেবে, তাহলে কানাডায় যে খালিস্তানপন্থী ভাবনা চিন্তা ভাবধারা উৎপত্তি হয়, যে সার দেওয়া হয় সেখানে, সেইগুলোকে বন্ধ করতে হবে। সেটা কানাডা সরকার, এই মুহূর্তের প্রধানমন্ত্রী মার্ক কার্নি, তিনি ভালো মতনই জানেন এবং সেদিকেই এগোচ্ছে কানাডা। বড়সড় সাফল্য, কূটনৈতিক সাফল্য, আপনাকে মানতেই হবে। আপনি হতে পারেন মোদি বিরোধী, কিন্তু এই বিষয়টা আপনাকে মেনে নিতে হবে। এবার বাংলাদেশের বিষয়ে আসি। কি বলছে দ্য টাইমস অফ ইন্ডিয়া, বলছে MEA রিঅ্যাক্টস টু ঢাকাস পুশব্যাক রিমার্কস আফটার বিজেপি বেঙ্গল উইন। আরে বিজেপি পশ্চিমবঙ্গে জিতলো কি জিতলো না, মানে তখনও রেজাল্টই বেরোয়নি, শুধু এক্সিট পোলে দেখানো হচ্ছিল বিজেপি এগিয়ে আছে। তখনই পার্লামেন্টে দাঁড়িয়ে কত কথা, বুঝতে পারছেন, হুমকি চমকি সব রকম দিতে শুরু করে দিয়েছিল। পুশব্যাক বেড়ে যাবে তারা আগে থেকে আশঙ্কা করা শুরু করে দিয়েছে নাকি। আরে যদি অনুপ্রবেশই না হয় তাহলে পুশব্যাক কেন হবে? তার মানে তোমরা মেনে নিচ্ছ যে প্রচুর পরিমাণে অনুপ্রবেশ হয়েছে, আর তাই সেই কারণে এবার পুশব্যাক দরকার। দেখুন, আমরা বলছি না, সরকারি রিপোর্ট বলছে যে 2860টি এমন কেস রয়েছে যেই কেসে ন্যাশনালিটি ভেরিফিকেশন করার কথা বাংলাদেশের, কিন্তু তারা করছে না অতি দ্রুত। তারাই করবে, এটা তাদেরই কাজ, কিন্তু তারা করছে না। আর সেই বিষয়টাই মনে করিয়ে দিয়েছেন আমাদের রণধীর জয়সওয়াল। অনেক কথা বলছে নাকি রণধীর জয়সওয়াল হুমকি দিয়েছে, চমকি দিয়েছেন। না, খলিলুর রহমান সালাউদ্দিন আহমেদের মতন তিনি হুমকি চমকি দেননি, তার বক্তব্য স্পষ্ট। তিনি বলছেন যে ইন্ডিয়ান অন থার্সডে সেড বাংলাদেশ রিমার্কস অন অ্যালেজড পুশব্যাক ইনসিডেন্ট মাস্ট বি ভিউড ইন দ্য কনটেক্সট অফ দ্য রিপ্যাট্রিয়েশন অফ ইলিগাল বাংলাদেশি ইমিগ্রেন্টস while urging Dhaka to expedite pending nationality verification cases. তারা ঝুলিয়ে রেখে দিয়েছে যে কাজটা তাদের করা উচিত। আমি মানলাম পুশব্যাক হবে না, মানে বেআইনিভাবে আমরা কাউকেই পাঠাবো না, সবটাই আইনি প্রক্রিয়ায় হবে। কিন্তু দেখুন, এরকম অনেকগুলি কেস রয়েছে যে কেসে পুরো পরিষ্কার প্রমাণিত যে তারা বাংলাদেশ থেকে পালিয়ে, চোরা পথে পালিয়ে ভারতে এসছে, কিংবা বৈধ ভিসায় তারা ভারতে ঢুকে সেই ভিসার মেয়াদ খতম হয়ে যাওয়ার পরেও তারা বাংলাদেশে যায়নি, তারা এখনও এখানে বসে বাস করছে। সেটা কিন্তু ভারতের নিরাপত্তার জন্য খুবই একটি হুমকিমূলক কার্যকলাপ। আর সেই কারণেই তিনি এবার রেসপন্স করেছে কাদের কথায়? খলিলুর রহমানের কথায়। কাদের কথায়? সালাউদ্দিন আহমেদের কথায়। কি বলছে? রেসপন্ডিং টু রিমার্কস মেড বাই বাংলাদেশ ফরেন মিনিস্টার খলিলুর রহমান ফলোইং দ্য বিজেপি's victory in the West Bengal Assembly elections, Ministry of External Affairs spokesperson Randhir Jaiswal said India expect cooperation from Bangladesh on the issue. তিনি একদম শুদ্ধ স্পষ্টভাবে বলেছেন যে ভারত আশা করে বাংলাদেশ এ বিষয়ে তাদের
কোঅপারেশন করবে। He added that more than 2,860 cases of nationality verification were pending with Bangladesh. এরকম 2,860টি কেস ঝুলে রয়েছে, বাংলাদেশ পেন্ডিংয়ে রেখে দিয়েছে, তারা কোনো রকম ন্যাশনালিটি ভেরিফিকেশন করছে না। উইথ সেভারেল অ্যাওয়েটিং ক্লিয়ারেন্স ফর ওভার 5 ইয়ার্স, প্রায় 5 বছর কেটে গেছে মশাই, একটা দুটো বছর নয়। 2021 যদি আপনি ধরেন, সেই সময় যখন বিধানসভা নির্বাচন হয়েছিল, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল, তারপরেও 5 বছর কেটে গেছে, এখনও এই 2,800, এখন বলতে গেলে এই ভেরিফিকেশন করতে করতে আরও কত 2,860 জন ঢুকে গেছে অনুপ্রবেশ করে, তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু এই কেস এখনো ঝুলিয়ে রেখে দিয়েছে। উই এক্সপেক্টেড দ্যাট বাংলাদেশ উইল এক্সপিডাইট ন্যাশনালিটি ভেরিফিকেশন সো দ্যাট দ্য রিপ্যাট্রিয়েশনস অফ ইনলিগাল ইমিগ্রেন্টস ক্যান টেক প্লেস ইন দ্য স্মুথ ম্যানার, হি সেড। তিনি বলছেন যে তাই আমরা এক্সপেক্ট করি যে বাংলাদেশ খুব দ্রুত তাদের জাতীয়তা নিশ্চিতকরণ করবে, ভেরিফিকেশন করবে, এবং তাদের ইনলিগালভাবে যারা আমাদের এখানে অনুপ্রবেশ করেছে তাদেরকে তারা ফিরিয়ে নেবে, এবং এটা প্রক্রিয়াটা খুব সহজভাবে হবে, এটাই আমি আশা করি। কি বলেছেন তিনি, বক্তব্যটা শুনুন হালকা করে। We expect that Bangladesh will expedite nationality verification so that repatriation of illegal immigrants can take place in a smooth manner. শুনলেন, এর মধ্যে কিন্তু কোনো হুমকি নেই, কোনো হুঁশিয়ারি নেই। যে হুঁশিয়ারি, যে হুমকি খলিলুর রহমান এবং সালাউদ্দিন আহমেদের কাছ থেকে এসেছিল। দেখুন, এই কথা তিনি নিজে থেকেও বলেননি। কেন বলেছেন? দ্য রিমার্কস কেম আফটার বাংলাদেশ হোম মিনিস্টার সালাউদ্দিন আহমেদ এক্সপ্রেসড হোপ দ্যাট পিপল উড নট বি পুশড into Bangladesh after the BJP victory in assembly elections in bordering Indian states. তারা কি বলেছিলেন? যে ঠিক আছে, বিজেপি ক্ষমতায় চলে এসছে, কিন্তু পুশব্যাক যদি হয় তাহলে ঢাকা তার জবাব দেবে। মানে বুঝতে পারছেন, এটা হুঁশিয়ারি, হুমকি রীতিমতো। তিনি তার একটা জবাব দিয়েছেন, তিনি পাল্টা কোনো হুঁশিয়ারি দেননি। সেই বক্তব্য আপনাদের আমি শোনালাম কিছুটা হলেও, পারলে পুরোটা শুনে নেবেন, সোশ্যাল মিডিয়া অ্যাভেলেবেল, কিন্তু অযথা মিথ্যা ছড়াবেন না। এবার আসুন আপনাদের দেখাই, প্রথম আলো ইংলিশ তারা খবর করেছে। আমি এই খবরটা কোনো ভারতীয় সংবাদ মাধ্যম থেকেও নিতে পারতাম, কিন্তু আপনাদের বিশ্বাস হতো না, সেই কারণে আমি একটি বাংলাদেশি সংবাদ মাধ্যম থেকেই নিয়েছি, যেখানে বলা হয়েছে যে এক্ষেত্রেও ভারত কিন্তু কূটনীতিকেই সবার আগে প্রাধান্য দিচ্ছে, কোনো রকম চাপ সৃষ্টি করছে না বাংলাদেশের ওপর। ঠিক যেভাবে কানাডায় মানে পশ্চিম সিকিউর করেছে ভারত, খালিস্তান মানে ওই ভাবনার খালিস্তান, অদৃশ্য খালিস্তান, যেটা কানাডায় বসে তারা ব্লুপ্রিন্ট তৈরি করত, সেটাকে কূটনীতির ছলে যেভাবে বন্ধ করে দেওয়া গেছে, রোধ করে দেওয়া গেছে, ঠিক একই রকম কূটনীতির ছলে বাংলাদেশকেও শান্ত করে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। যতই পাকিস্তান, যতই ISI বাংলাদেশের ভূমি ব্যবহার করে বাংলা, আমাদের এই পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরা, অসম এর ভূমি উত্তেজনা এবং উত্তাপ ছড়াতে যতই চেষ্টা করুক, তারা সাফল্য পাবে না। তার আরও একটি ধাপ আমি আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে ইন্ডিয়ান নেভাল শিপ অ্যারাইভস ইন চট্টগ্রাম বন্দরে ভারতের একটি জাহাজ সেটা গিয়ে পৌঁছেছে। কিন্তু কেন পৌঁছেছে? বলছে ইন্ডিয়ান নেভাল শিপ IOS সাগর অ্যারাইভড অ্যাট চট্টগ্রাম হারবার টুডে, ফ্রাইডে, শুক্রবার গেছে, আন্ডার ইস মাল্টিন্যাশনাল IOS Sagar 2026 deployment, marking a fresh milestone in Bangladesh-India maritime cooperation and regional naval interoperability. বলছে কি, আন্তরাজ্য কার্যক্ষমতার জন্যই কিন্তু এই IOS সাগর সেটা ডিপ্লয় করা হয়েছে এই মুহূর্তে চট্টগ্রাম হারবারে। তার কারণ একটি ফ্রেশ মাইলস্টোন তারা চাইছে, বিশেষ করে ম্যারিটাইম কোঅপারেশনে ভারত বাংলাদেশের মধ্যে নতুন একটা সম্পর্ক তারা জুড়তে চাইছে। এই জন্যই, এই বার্তা নিয়েই আমাদের ইন্ডিয়ান ওশিয়ান শিপ সাগর এন্টার করেছে চট্টগ্রাম হারবারে আফটার এ সাকসেসফুল ট্রানজিট থ্রু দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড ওয়াজ ফর্মালি রিসিভড ইন বাংলাদেশ ওয়াটার্স বাই দ্য বাংলাদেশ নেভি ফ্রিগেটস BNS আলী হায়দার, অ্যাকর্ডিং টু এ প্রেস রিলিজ ইস্যুড ইন ইন্ডিয়ান হাই কমিশন হেয়ার। দেখুন, তাদেরকে আমাদের স্বাগতও জানিয়েছে BNS আলী হায়দার, সেটাকে ব্যবহার করে আমাদের স্বাগতও জানানো হয়েছে সমুদ্র পথে। তারপর বলছে কি, দ্য ভিজিট ইজ বিং সিন দ্য রিফ্লেক্টেড অ্যান্ড long-lasting strategic partnership between the navies and Bangladesh and India, growing maritime collaboration between the two neighboring countries, said the release.
ভারতীয় যে হাই কমিশনার সেখান থেকে একটি প্রেস রিলিজ ইস্যু করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এটা শুধুমাত্র দুই দেশের সম্পর্ক আরও মজবুত করার জন্য, বিশেষ করে ম্যারিটাইম কোঅপারেশনে কোলাবোরেশন আনার জন্য একটি দুই দেশের যৌথ ব্যবস্থাপনায় এই কাজ চলবে। আর সেই জন্যই কিন্তু সেখানে যাওয়া হয়েছে, এই একটি আইওএস সাগর নিয়ে যাওয়া হয়েছে বার্তা দিতে যে না, বঙ্গোপসাগর যতই উৎপাত করার চেষ্টা করুক না কেন, বহির্শক্তি বঙ্গোপসাগরের রাজত্ব ভারতের হাতেই রয়েছে এবং ভারতের হাতে যতদিন বঙ্গোপসাগরের রাজত্ব রয়েছে ততক্ষণ বাংলাদেশেরও কোনো চিন্তা ভাবনা নেই সেখান থেকে কোনো থ্রেট আসার। যদি বঙ্গোপসাগর মানে বাংলাদেশের নিচটা আমরা সিকিউর করে দিতে পারি, তাহলে বর্ডারে এসে কখনো পাকিস্তান এই ধরনের কোনো রকম অশান্তিমূলক ঘটনা ছড়াতে বাধাগ্রস্ত হবে। কিন্তু বাংলাদেশ কি বুঝবে? এই যে বার্তা বাংলাদেশকে দেওয়া হচ্ছে, এইটা আমি জানি, এই বিষয়টা কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মিডিয়াতে আপনারা দেখতে পাবেন না। আপনারা শুধু দেখতে পাবেন পাকিস্তানের মহসিন নকভি বাংলাদেশ সফর করছে, বরং সেখানেও আপনারা দেখতে পাবেন না যে পাকিস্তানের মন্ত্রী মহসিন নকভি তিনি বাংলাদেশ সফরে ঠিক কোথায় কোথায় গেলেন, তিনি কেন বেনেপল সীমান্তে 9 জন প্রতিনিধিকে নিয়ে ঘুরতে গেলেন, রেকি করতে গেলেন কেন? এবং তার দলে যে 9 জন প্রতিনিধি ছিল তার মধ্যে ছিল কারা? আইএসআই লিঙ্কড মেম্বার্স। তাদের মধ্যে ছিল কারা? লস্কর-ই তৈবা লিঙ্কড মেম্বার্স। তাদেরকে সঙ্গে নিয়ে বাংলাদেশ সফর করছে মহসিন নকভি, সেগুলো আপনারা দেখতে পাবেন না। আপনারা দেখতে পাবেন না আইওএস সাগর কিভাবে সম্পর্ক মজবুত করতে বাংলাদেশের উপকূলে পৌঁছে গিয়েছে, সেই খবর আপনাদের কাছ পর্যন্ত পৌঁছবে না। যদি পৌঁছয় তাহলে ভারত বিরোধিতা আর আপনারা করবেন না। বিষয়টা এখানেই। যারা বলেন আমি বাংলাদেশ নিয়ে কেন ভিডিও বানাই, যারা রণক্ষেত্রের নিয়মিত দর্শক তাদের মধ্যে অনেকে রিকোয়েস্টও করেছে কমেন্ট বক্সে লিখে যে দাদা আপনি বাংলাদেশ নিয়ে ভিডিও বানাবেন না, আপনি ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ সহ আরও আন্তর্জাতিক জিওপলিটিক্যাল ইস্যুগুলোকে তুলে ধরুন, আমরা আপনার ভিডিও দেখি, খুব ভালো লাগে, কিন্তু বাংলাদেশ নিয়ে নয়। কিন্তু দেখুন, আমি আপনাদের বলতে চাইছি, এই যে আপনাদের ভুল ধারণা সেটা ভাঙতে চাইছি। আমি বাংলাদেশকে খারাপ করার জন্য কোনো ভিডিও বানাই না। যদি ভিডিওগুলো দেখেন মনোযোগ দিয়ে তাহলে বুঝতে পারবেন এখানে কোনো বদনামের কোনো কিছু নেই, কোনো কিছু নেই। শুধু বাংলাদেশ যে বর্তমান সরকার বিএনপি সরকার, সেই বিএনপি সরকারের কিছু পদক্ষেপের বিরোধিতা করি, সমালোচনা করি, যেটা অত্যন্ত স্বাভাবিক। কূটনৈতিকভাবে এই জিনিসটা শ্রেয়। তাতে কি হয়, ভারত বাংলাদেশের যে আপনার সঙ্গে, আপনি একজন বাংলাদেশের সাধারণ মানুষ যদি দেখেন আমার এই ভিডিও, আপনার সঙ্গে আমার একটি আত্মিক সম্পর্ক তৈরি হবে, কিন্তু কখনোই এর মধ্যে কোনো শত্রুতা আসবে না, আসা উচিত নয়। তাই যতই পাকিস্তান চেষ্টা করুক ভারতের পূর্ব দিকে অস্থিরতা ছড়াতে, যেহেতু খালিস্তান বিষয়টা এখন পাঞ্চাল হয়ে গিয়েছে, তখন সেগুড়ে বালি। আশা করি বোঝা গেছে। যদি কোনো সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর এই ভিডিওটি আরও 5 জনকে দেখার জন্য সুযোগ করে দেবেন, শেয়ার করবেন প্রচুর পরিমাণে, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24/7। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।